আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা অডিও বুক বাই আলম সরকার ইউটিউব চ্যানেলে। আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন প্রখ্যাত চিন্তাবিদ আহমদ ছফার যদ্যপি আমার গুরু। পুরো বইটিকে আমরা মোট 4টি পর্বে ভাগ করেছি। আজ দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে যদ্যপি আমার গুরু। অঙ্ক 5। এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন, এর মধ্যে লেখাপড়া কদ্দূর করছেন? আমি কিছু বইয়ের নাম করলাম, যেমন বিবি মিশ্রের ইন্ডিয়ান মিডল ক্লাসেস, উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল, এ জাতীয় আরও কিছু বই। রাজ্জাক স্যার জিজ্ঞেস করলেন, পড়ার সময় দরকারি অংশ টুইক্কা রাখার অভ্যাসটা করছেন কি না। আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাইলে তো কোনো কামে আইব না, ক্ষেত চষবার সময় জমির আইল বাইন্ধা রাখতে হয়। তারপর রাজ্জাক স্যার শেলফের লেনিন রচনাবলীর ভেতর থেকে একটা বই টেনে বের করলেন। গায়ের চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন, আপনারা তো এখন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছেন। দেখি লেনিন সাহেবের এই বইটা আগাগোড়া পইরা সারসংক্ষেপ কইরা দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যারের কোনো একজন আত্মীয়ের অসুখ, হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। আমি লেনিনের ইকোনমিক হিস্ট্রি অব রাশিয়া বইটি নিয়ে হোস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যপান্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে আমার জান কাবার হওয়ার দশা। ইংরেজি ভাষাতে সে সময়ে আমার দখল ছিল যৎসামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারঙ্গমতা অর্জন করতে পারিনি। তথাপি লেনিনের রাশিয়ার অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপিত হয়ে উঠেছিলাম এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেনিন সাহেব দেখিয়েছেন, বৃহৎ জাতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈদ্য একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে। সেই জিনিসটিও উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লেনিন, সেটাকেই গ্রন্থটির আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছিল। লেনিনের মূল বক্তব্য ছিল এরকম: যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটি পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মান্ধাত্তার আমলের অর্থনীতি ইচ্ছা করলেই টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাসে পেছনে ফেরা নেই, যেতে হবে সম্মুখের দিকে। কিন্তু রাশিয়ান সমাজের পরিবর্তনের সূচনাটা কে করবে? পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জোয়া শ্রেণীর নেতৃত্ব দিয়ে সমাজের খোল নলচে দুইই বদলে ফেলেছে। কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বুর্জোয়া জন্মায়নি। সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রণ করছে। এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে পশ্চাৎমুখী। আধুনিক কৃৎকৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা তাদের নেই। আর পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাতে ছেড়ে দেয়া হয়, তারা রাশিয়ার শিল্প, কৃষি সর্বক্ষেত্রে পশ্চিম ইউরোপের বুর্জোয়াদের ডেকে আনবে। পশ্চিমা বুর্জোয়ারা তাদের শোষণের নাগপাশ বিস্তার করে ভারত কিংবা এশিয়ার আফ্রিকার দেশগুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশে পরিণত করবে। রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্য আপনা থেকেই পশ্চিম বুর্জোয়াদের আগ বাড়িয়ে ডেকে আনবে। এই ধরনের একটা অর্থনৈতিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি হল, রাশিয়াতে পশ্চিমের তুলনায় খুব অল্পই শিল্পায়ন হয়েছে।
শিল্প শ্রমিকের সংখ্যাও পশ্চিমের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপরেও লেনিন মনে করেন শ্রমিক শ্রেণীর হাতেই রাশিয়ার ভবিষ্যৎকে সোপর্দ করতে হবে। যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি কলকবজা ব্যবহারের অধিক জ্ঞান রাখে, রাশিয়ার ভাবি শিল্পায়নের দায়িত্ব শ্রমিক শ্রেণীর উপর ন্যস্ত করতে হবে। মার্কসের হিসাব মতো গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সমৃদ্ধ জার্মানিতেই বিপ্লব হওয়ার কথা। মার্কসীয় থিসিস অনুসারে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতেই সম্ভব নয়। লেনিন মার্কসীয় চিন্তা পদ্ধতিতে একটু অদল বদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা বিপ্লব সম্পন্ন করার জন্যই রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন। এই বৃহৎ কলেবরের গ্রন্থের প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে গিয়ে প্রায় 15 দিন দৈনিক 6 ঘন্টা 7 ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে। কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সকালবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম, তিনি বললেন, ওইখানে পিছনের টেবিলে রাইখা যান, সময় হইলে দেখমুনে। তারপরে যেমন বই পড়ছিলেন পড়তে থাকলেন। আমি একটু দমে গেলাম। এত কষ্ট করে কাজটা করলাম, আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শিটগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন, হায় হায় করছেন কি, এক্কেরে ব্যাবাক বইটা সারসংক্ষেপ করে ফেলাইছেন। সেদিন তিনি এক কাপ চাও খেতে বলেননি। অগত্যা আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে হলো। কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম। তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন। সেই চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝলাম স্যারের মেজাজ বেশ ফুরফুরে। চোখ থেকে চশমা নামিয়ে বললেন, মৌলভী আহমদ ছফা, লেনিনরে নিয়া বেশ মেহনত করছেন দেখলাম। ইংরেজি না লেখা বাংলাতে লিখতে পারতেন। যাক, বাঁচা গেল। তিনি আমার সিরিয়াসনেসটা অনুধাবন করতে পেরেছেন, এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। এ কথা সে কথার পর সমাজতন্ত্রের ভালো মন্দ নিয়ে কথা উঠল। আমি সরাসরি একটা প্রশ্ন করে বসলাম, স্যার, সমাজতন্ত্রের কোন জিনিসটা আপনার ভালো লাগে? তিনি বললেন, কেমনে কই কোন জিনিস ভালো লাগে, তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি। ভারত পাকিস্তান যুদ্ধের পরে একজন রাশিয়ান আইছিল ঢাকায়। তখন তো অন্যরকম সময়। একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সের কাছে জবাবদিহি করতে হয়। এই ভয়ে ওর কাছে কেউ ঘেসবার চাইতো না। এখন নামটা মনে করবার পারতেছি না। এক সময় ভদ্রলোকের সঙ্গে আমার বেশ খাতির হইয়া গেল। এক সময় তিনি আমাগো লগে থাকতে আইলেন। সেই সময় আমি শান্তিনগর থাকতাম। একদিন দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে যখন বাড়ি ফিরবার লইছি, সেই ভদ্রলোক আমার লগে আছিল। তখন দুপুরবেলা খুব গরম, রিকশার বদলির সময়, সহজে রিকশা পাওন যায় না। যেই চড়বার লইছি, সেই ভদ্রলোক আমার হাত ধইরা টাইনা নিয়ে কইল, এইটাতে চরণ যাইত না, দেখতেছেন না কেমন হাড় জিরজিরা মানুষ। আমি যত রিকশা ঠিক করি, একটা না একটা উসিলা বাইর কইরা বিদায় কইরা দেয়। সেই দিন বেবাক পথটা হাইটা বাড়ি ফিরতে হইছিল। মেহন্নতি মানুষের ওপর এই যে জাগ্রত সহানুভূতি, আমার মনে হইছে এইটাই সমাজতন্ত্রের সবচাইতে বড় কন্ট্রিবিউশন। রুশ বিপ্লবের অন্যতম নায়ক ট্রটস্কির প্রতি আমি ভীষণ অনুরক্ত ছিলাম। এই দেশে ট্রটস্কি ভীষণ ঘৃণিত মানুষ। আমার ইচ্ছে হলো ট্রটস্কির প্রতি স্যারের মনোভাবটা জেনে নেই। তাই জিজ্ঞেস করলাম, ট্রটস্কি সম্পর্কে কিছু বলেন। তিনি স্মিত হেসে বললেন, আমি বিলাত থেকে ফিরে ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের বাংলা তর্জমা করছিলাম। তারপর চুরুট ধরিয়ে একটুখানি লাজুক ভঙ্গিতে বললেন, বিলাত থেকে আইসা আরও একটা তর্জমার কাজ আমি করছিলাম। আমি আগ্রহ সহকারে বললাম, কি কাজ স্যার? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত কইরে একটা ছোট বই আছে না, হেইডার ইংরেজি অনুবাদ করছিলাম। রাজ্জাক স্যারের অনুবাদ কর্মের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম, পাণ্ডুলিপিগুলো কোথায়? তিনি ছাই ঝাড়তে ঝাড়তে ডান হাত দিয়ে এমন একটা ভঙ্গি করলেন
দেখে আমার রবীন্দ্রনাথের একটা গানের দুটো পংক্তি মনে পড়ে গেল। পথিক পরাণ চল রে ওরে তুই, যেই পথ দিয়ে গেছে চলে বিকেলবেলার জুই। এখানে আমি নিজের কিছু কথা বলবো। পরবর্তীকালে রাজ্জাক সাহেব সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, নন্দনতত্ত্ব বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন, আমি মনে মনে সেগুলোকে অবন ঠাকুরের বাংলার ব্রত এবং ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভুলেশনের মধ্যিখানে রেখে একটা গড় করে গ্রহণ করেছি। রাজ্জাক সাহেব সারা জীবনে কিছু লেখেননি কেন, এই নালিশ আমি সকলের কাছে অহরহ শুনে আসছি। রাজ্জাক সাহেব উল্লেখ করার মতো কিছু লেখেননি কেন, সে কৈফিয়ত একমাত্র তিনিই দিতে পারেন। তার হয়ে কিছু বলা আমার উচিত হবে না। তথাপি আমি আমার যে ধারণা জন্মেছে সেটা বলতে পারি। যৌবনে যে মানুষ ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভুলেশনের বাংলা এবং অবন ঠাকুরের ইংরেজি অনুবাদ করেছেন, সেই মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল। তার মানসিক সূক্ষ্মতার এমন একটা সমুন্নত উত্তরণ ঘটেছিল, সেখান থেকে তৎকালীন বিদ্যাচর্চার স্তরটিতে নেমে আসা সত্যি সত্যি দুরূহ হয়ে দাঁড়িয়েছিল। জ্ঞানচর্চার সামাজিক প্রেক্ষিতটির কথা অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। কেন এ তুলনাটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি। ঘর বাড়ি, দালান, অট্টালিকা এ সকল ভৌত কাঠামোগত কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে কেউ কেউ ছিলেন যারা জ্ঞানচর্চার নানা ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন, তাতে সন্দেহ নেই। কিন্তু তারা ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্র পাশ করেছেন, তারা জ্ঞানচর্চার কোন ক্ষেত্রটিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেই জিনিসটি নতুন করে যাচিয়ে দেখা প্রয়োজন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1921 থেকে 47 সালের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রও আইসিএস পাশ করেনি। এ কথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবার উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান অবদানের একটি হল পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক ভিতটি তৈরি করা। দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্বদান এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প এবং কর্মপন্থার দিক নির্দেশনা। এই জনগোষ্ঠীর জীবনে ওই তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু জ্ঞানচর্চার যে আরও একটা বৈশ্বিক মানদণ্ড রয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষ কিছু নেই। বিশেষত পাকিস্তান সৃষ্টির পরে জ্ঞানচর্চার উত্তাপ আরও অবসিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নিবেদিত প্রাণ মানুষও নতুন কোনো গবেষণা কর্মে আত্মনিয়োগ করেননি। তিনি বিয়ে পড়ানো এবং মিলাদ শরীফ করে সময় কাটাতেন। জ্ঞানবিজ্ঞান ব্যক্তির সাধনায় বিকশিত হয়, কিন্তু সমাজের মধ্যে জ্ঞানের প্রয়োজন অনুভূত হওয়া চাই। বৃহত্তর অর্থে জ্ঞানবিজ্ঞানের সাধনাও বৃহত্তর সমাজ প্রক্রিয়ার একটি অংশ। অনেক সময় উৎকৃষ্ট বীজও পাথরে পড়ে নষ্ট হয়। আমার ধারণা রাজ্জাক সাহেবের ক্ষেত্রেও সেটি ঘটেছিল। হ্যাঁ, রাজ্জাক সাহেবের যদি চাকুরি বাকুরির ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা থাকত, অবশ্যই তাকে লিখতে হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে যে গবেষণা হয়েছে তার বেশিরভাগই চাকুরির প্রমোশনের উদ্দেশ্যে লেখা। রাজ্জাক সাহেবের যদি সে বালাই থাকত, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের হারল্ড লাস্কির মৃত্যুর পর তার লেখা থিসিসটা বগলে নিয়ে বিনা ডিগ্রিতে লন্ডন থেকে ফিরে আসতেন না। গোঁড়া ইংরেজ সুপারভাইজারের নির্দেশ মোতাবেক যেন তেন প্রকারের একটি থিসিস লিখে ডিগ্রিটা অর্জন করতেন। রাজ্জাক সাহেব যদি সংসার ধর্ম পালন করতেন, তাহলেও হয়তো জাগতিক উন্নতির প্রয়োজনে তাকে কিছু লেখালেখি করতে হতো। অনেকে, তার মধ্যে রাজ্জাক সাহেবের প্রিয়তম ছাত্রও রয়েছেন, মনে করেন রাজ্জাক সাহেব একজন গোঁড়া মুসলিম লীগ সমর্থক।
কিন্তু আমার মূল্যায়ন একটু ভিন্ন রকমের। তার অবস্থান কিছু অংশে মুসলিম লীগ পাটাতনে ছিল, এ কথা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি মুসলিম লীগ না করতেন তাকে অবশ্যই কমিউনিস্টদের সঙ্গে যেতে হতো, কিন্তু সেখানেও একটা বড় অসুবিধা ছিল। কৃষি প্রশ্নে লেনিন এবং কাউটস্কির মধ্যে যে বিতর্ক হয়েছিল তাতে রাজ্জাক সাহেবের সায় ছিল কাউটস্কির অনুকূলে। লেনিন রেনিগেট কাউটস্কি শিরোনামে একটি পুস্তিকা লিখে কাউটস্কিকে কষে গালাগাল দিয়েছেন। এখন অনেকেই মনে করেছেন কৃষি প্রশ্নে লেনিন কাউটস্কি যে বিতর্ক হয়েছিল তাতে কাউটস্কির অবস্থানটিই ছিল সঠিক। রাজ্জাক সাহেবকে এভাবে বোধ করি বিচার করা যায়, আর ট্রটস্কাইট অ্যামং দ্য মুসলিম লিডার্স। আমি রাজ্জাক সাহেবের হয়ে কৈফিয়ত দেওয়ার কেউ নই, তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বিরাট অংশের কাছে আমি শুনে আসছি আসলে অকারণে একটা রাজ্জাক মিথ খাড়া করা হয়েছে। রাজ্জাক সাহেবের ভেতরে সার পদার্থ অধিক নেই। যদি কিছু বলার থাকতো অবশ্যই তিনি লিখে প্রকাশ করতেন। রাজ্জাক সাহেব কেন লেখেননি সে জবাব দেওয়ার আমি কেউ নই। তারপরেও একটা কারণে আমি রাজ্জাক সাহেবকে ধন্যবাদ না দিয়ে পারি না। তিনি এই মহাজনদের পন্থা অনুসরণ করে তাদের স্তরে নেমে আসেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মধ্যে আরও একটা ধারণা চালু আছে। সেটা হলো এই, রাজ্জাক সাহেব আগাগোড়া কোনো বই পড়েন না। তার ভক্তদের চমক লাগাবার জন্য বইয়ের ফ্ল্যাপ এবং গ্রন্থ পরিচিতি মাত্র পাঠ করে সকলের কাছে তিনি যে কত বড় মহাজ্ঞানী সেটা প্রমাণ করে থাকেন। এই অভিযোগটির জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয়। যারা অভিযোগ উচ্চারণ করেন তাদের অপকৃষ্ট রুচি দেখে ব্যথিত অনুভব করি মাত্র। আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কোনো পদ্ধতি অনুসরণ করে কোনোদিন বাক্যালাপ করিনি। তিনি কথা বলেছেন আমি শুনেছি। তিনি যে স্পিরিটে কথা বলেছেন আমি সেভাবে গ্রহণ করতে পেরেছি এমন দাবিও করতে পারবো না। যা শুনেছি তার সবটাও স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়নি। আমার এ রচনায় রাজ্জাক সাহেবের পাণ্ডিত্য এবং মননশীলতার কতিপয় প্রান্ত আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে রাজ্জাক সাহেবের অগাধ পাণ্ডিত্য পরিমাপ করা যেমন সম্ভব নয়, তেমনি তার সমালোচকদের অভিযোগের জবাব প্রত্যাশা করাও সমীচীন হবে না। আমি তাকে নানা সময় যেভাবে অনুভব করেছি সেই অনুভবটুকু সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার সন তারিখের ঠিক থাকে না, আর ডায়েরি লেখার অভ্যাসও আমার নেই। স্মৃতির গভীর থেকে এই বিষয়গুলো টেনে টেনে বার করছি, কোনটা আগে কোনটা পরে পারম্পর্য রক্ষা হচ্ছে না। আমি একবার বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমরা তৎকালীন সরকার বিরোধী একটা প্যানেল দিয়েছিলাম। একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে পড়ছে না। তিনি মির্জা গোলাম হাফিজ, নামকরা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী। রাজ্জাক সাহেবকে আমি আমাকে ভোট দিতে অনুরোধ করেছিলাম। তিনি চোখ কপালে তুলে বলেছিলেন, আপনি আবার ওইগুলোর মধ্যে গেছেন কেন? আমি বললাম, স্যার সকলে ধরে বসলেন, আমি না করতে পারলাম না। স্যার হুঁকা টানতে টানতে বললেন, ঠিক আছে, আপনি যখন একেবারে খাড়াইয়া গেছেন একটা ভোট আপনারে দিমুনে। স্যার সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওই নির্বাচনে আমি হেরেছিলাম। একজন ছাড়া আমাদের প্যানেলের কেউ জিততে পারেনি, তিনি মির্জা গোলাম হাফিজ। হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গেও একটা বোঝাপড়া করে ফেলেছিলেন। এই এক মজার লোক, যে কথা তিনি শুনতে চান না কেউ যদি বলেন তিনি হাত পা নেড়ে জানিয়ে দেন, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি কানে কম শুনি। আবার যে কথা তিনি পছন্দ করেন ঠিকই শুনে ফেলেন, এক বর্ণও বাদ পড়ে না। নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচাইতে করুণ। আমাদের এজেন্ট ডক্টর আহমেদ কামাল জানিয়েছিলেন আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল, কোথায় টিক চিহ্ন দিতে কোথায় দিয়ে ফেলেছি। নির্বাচনে হেরে একটু একটু জ্বালা করছিল। তারপরের দিন স্যারের বাড়িতে গেলাম।
তিনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন, সেজন্য লম্বা চওড়া একটা গল্প ফেঁদে বসলেন। পাকিস্তান হওয়ার আগে সিনেট নির্বাচনে কিভাবে হিন্দু এবং মুসলমানদের মধ্যে প্রতিযোগিতা হতো সে কথা জানালেন। নওয়াববাড়ির খাজা শাহাবুদ্দিন নির্বাচনের ফন্দিফিকির খুব ভালো করে বুঝতেন। সেই সময়ে মুসলিম রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সংখ্যা ছিল হিন্দুদের তুলনায় খুবই সামান্য। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজির হয়ে ব্যালট পেপার সই করিয়ে নিয়ে আসতে হতো। রাজ্জাক স্যার জানালেন, তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন। নবীনগরে একজন সাব রেজিস্ট্রার থাকতেন। তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে অত দূর যেতে হয়েছিল। দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া পত্রিকাটি সেই সময়ে খুব সম্ভবত প্রখ্যাত শিখ লেখক খুশবন্ত সিং সম্পাদনা করতেন। ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজ্জাক স্যারের ওপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ডক্টর রওনক জাহানের ওপর অপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল। পাশাপাশি রাজ্জাক স্যার এবং ডক্টর রওনক জাহানের ছবি প্রকাশিত হয়েছিল। রাজ্জাক স্যারের ওপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে সকল কথা লিখিত হয়েছিল তার সব কিছু অক্ষরে অক্ষরে আমি মনে করতে পারবো না। ইলাস্ট্রেটেড উইকলির প্রতিবেদক তাকে গ্রিক দার্শনিক ডায়োজিনিসের সঙ্গে তুলনা করেছিলেন। এটা নতুন কথা নয়, এখানে অনেকেই তাকে ডায়োজিনিস বলে ডাকতেন। ওই পত্রিকায় তাকে 6 দফার মূল প্রণেতা বলে উল্লেখ করা হয়েছিল। ডক্টর রওনক জাহান পাকিস্তান ফেইলিউর অফ নেশন ইন্টিগ্রেশন গ্রন্থটিতে দু অঞ্চলের বৈষম্যের কথা তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার কিছুদিন পরে দিল্লি বিশ্ববিদ্যালয় রাজ্জাক স্যারকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করে। এই ডিলিট ডিগ্রি প্রাপ্তির ঘটনাকে উপলক্ষ করে আমি স্যারকে একটা সিল্কের পাঞ্জাবি, পাজামা, একটি ভালো ফাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখার কাগজ উপহার দিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম স্যার যেন আমার উপহার দেয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা লেখা শুরু করেন। আত্মজীবনী লেখার কথা যখন উঠল, স্যার হাসতে হাসতে একটা ঘটনার কথা উল্লেখ করলেন। আমি একবার মিস্টার A.K. ফজলুল হক রে যায়া কইলাম, আমি আপনার জীবনীটা লেখবার চাই। আপনি যদি দয়া করে পারমিশনটা দেন আমি কাজ শুরু করবার পারি। হক সাহেব তখন ইস্ট পাকিস্তানের গভর্নর। আমার প্রস্তাব শুইনা খেকাইয়া উঠা কইলেন, আমার জীবনী লিখতে চাও? নিশ্চয়ই তোমার একটা মতলব আছে। আমি কইলাম, মতলব তো একটা অবশ্যই আছে। হক সাহেব কইলেন, আগে হেইডা কও। আমি কইলাম, আপনি যখন গাঁও গ্রামে যান মাইনষের লগে এমন ব্যবহার করেন তারা মনে করে জনম ভইরা আপনি গাঁও গ্রামে কাটাইয়া তাগো সুখ দুঃখের অংশ লইতেছেন। তারপরে গাঁও গ্রাম থেকে ঢাকা শহরে আইসা আহসান মঞ্জিলের ছাদে উঠা নবাব হাবিবুল্লার লগে যখন ঘুড্ডি উড়ান, লোকজন দেইখা আপনারে নবাব বাড়ির ফরজন্দ মনে করে। তারপরে আবার যখন কলিকাতায় যাইয়া শ্যামাপ্রসাদের লগে গলা মিলাইয়া শ্যামাপ্রসাদরে ভাই বইলা ডাক দেন, কলকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামাপ্রসাদের আরেকটা ভাই। বাংলার বাইরে লখনৌ কিংবা এলাহাবাদে গিয়া মুসলিম নাইট নবাবগো লগে যখন বয়েন, দেখলে মনে হইব আপনি তাগো একজন। এই এতগুলো ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন, এইটা তো একটা মস্ত ক্ষমতা। এই ক্ষমতা স্যার অলিভার লরেন্সেরও নাই। এই অভিনয় ক্ষমতার একটা এনকোয়ারি আমি করবার চাই। আর নইলে আপনার আসল গুণপনা কোথায় হেইডা তো আমাগো অজানা নাই। হক সাহেব হুঙ্কার ছাইরা জিগাইতে লাগলো, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি কইলাম, আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিছা কথা কইবার পারেন। আমার জবাব শুইনা হক সাহেব হ হ কইরা হাইসা উঠলেন। হক সাহেব সম্পর্কে কথাবার্তা আর বেশি দূর অগ্রসর হতে পারল না। মিসেস হামিদা হোসেন এসে গেছেন। মিসেস হোসেন শেখ সাহেবের ক্যাবিনেটের জাঁদরেল মন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেনের বেগম।
এই ভদ্রমহিলা রাজ্জাক স্যারের বিশেষ স্নেহের পাত্রী। তিনি ছাত্রী থাকাকালীন বিলেতের অক্সফোর্ড না ক্যামব্রিজে একে ফজলুল হকের ওপর গবেষণা করছিলেন। ফজলুল হক সম্পর্কিত তথ্যাদি জানার জন্য ঢাকায় রাজ্জাক সাহেবের কাছে এসেছিলেন। রাজ্জাক সাহেবের বাড়িতেই হামিদার সঙ্গে ডক্টর কামাল হোসেনের পরিচয়ের পরে প্রেম, তারপর বিয়ে। রাজ্জাক সাহেবের কিছু পছন্দের মানুষ আছেন, তার মধ্যে ডক্টর কামাল সাহেব বিশিষ্ট একজন। ডক্টর কামাল হোসেন, বদরুদ্দিন উমর, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর রওনক জাহান, সর্দার ফজলুল করিম, ডক্টর সালাউদ্দিন আহমদ, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর মমতাজুর রহমান তরফদার এরা তার পছন্দের মানুষ। এছাড়া নিশ্চয়ই অনেকে আছেন, কিন্তু আমি তাদের নাম জানি না। ডক্টর আনিসুজ্জামানের প্রতি তার এক বিশেষ ধরনের স্নেহ রয়েছে। সর্দার ফজলুল করিমকে তিনি প্রায় সময়ে স্মরণ করতেন। সমুদ্রের জোয়ার ভাটার মতো তার সম্পর্কেরও ওঠানামা আছে। একসময় ইংরেজি বিভাগের শিক্ষক মরহুম সাজ্জাদ হোসেনের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল। নানা সামাজিক রাজনৈতিক প্রশ্নে তাদের মধ্যে মতান্তর ঘটে যায়। তার পছন্দ অপছন্দের বোধটি এতই প্রবল যে মতান্তর ঘটলেই বেশিরভাগ ক্ষেত্রে মনান্তর ঘটে যায়। কবি সৈয়দ আলী হাসানের সঙ্গে সম্পর্কটা সেই 1990-91 পর্যন্ত আমি বেশ হৃদ্যতাপূর্ণ লক্ষ্য করেছি। আরেকজন মানুষকে তিনি প্রগাঢ় শ্রদ্ধা করতেন। সেই ভদ্রলোকটি ছিলেন মরহুম ডক্টর খন্দকার মোকাররম হোসেন। খন্দকার সাহেবের মৃত্যুর পরেও তার পরিবারের দেখাশোনা করতে দেখেছি। মোকাররম সাহেবের ছেলের সঙ্গে নিজের ভ্রাতুষ্পুত্রী দীপ্তির বিয়ে দিয়েছিলেন। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন ডিরেক্টর এবং জিয়া সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব আজিজুল হককে ভীষণ পছন্দ করতেন। আমার কাছে প্রায়ই বলতেন তার যোগ্যতা বিশ্বমানের। রাজ্জাক স্যার একটা কথা প্রায়ই বলতেন, আমরা শিক্ষকেরা প্রতি বছরই বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু প্রতিটি নতুন বছরে আমাদের কাছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে হাজির হয়। এই তরুণদের চাহিদা চাওয়া পাওয়ার খবর আমাদের মতো লোল চর্মের বৃদ্ধদের জানার কথা নয়। এটাই হলো শিক্ষক জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। তারপরেও রাজ্জাক সাহেবের চরিত্রের মধ্যে এমন একটা আকর্ষণী শক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ের নানান বিভাগের দীপ্তিমান ছাত্রদের তিনি চুম্বকের মতো আকর্ষণ করতেন। কারো মধ্যে সামান্যতম গুণের প্রকাশ দেখলেও তিনি সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করতেন। একবার আমি বিশ্ববিদ্যালয়ে লেকচারারের চাকুরির দরখাস্ত করেছিলাম। আমার ধারণা তিনি আমাকে স্নেহ করেন, কিন্তু আমার জন্য সুপারিশ না করে মাদ্রাসা থেকে আগত এক ভদ্রলোকের জন্য সুপারিশ করেছিলেন এবং তার চাকুরিটি হয়েছিল। ভদ্রলোক আরব দার্শনিক আল মাওয়ার্দির একটা লেখা আরবি থেকে বাংলায় অনুবাদ করে দেখিয়েছিলেন। রাজ্জাক স্যার প্রায়ই আফসোস করতেন, আরবি ফার্সি এবং সংস্কৃত পালি জানা লোকের সংখ্যা আশঙ্কাজনকভাবে দুর্লভ হয়ে উঠছে। এই ভাষাগুলোর অভাবে অরিজিনাল সোর্স ব্যবহার করার ক্ষমতা কারও জন্মাবে না। সেকেন্ড হ্যান্ড সোর্স পর্যালোচনা করে যেসব গবেষণা কর্ম করা হচ্ছে সেগুলোর মধ্যে বিস্তর অপূর্ণতা থেকে যাচ্ছে। রাজ্জাক স্যার ব্যক্তিগতভাবে অঙ্কের শিক্ষক রমজান আলী সর্দারকে পছন্দ করতেন এমন মনে হয়নি, কিন্তু তিনি তার খুব প্রশংসা করতেন। সর্দারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র যিনি অক্সফোর্ডে র্যাংলার হতে পেরেছিলেন। রাজ্জাক স্যার মনে করতেন সর্দার যদি তার সাধনার প্রতি যত্নবান হতেন, পৃথিবীর শ্রেষ্ঠ অঙ্কবিদদের একজন হতে পারতেন। সলিমুল্লাহ খানের বয়স আমার চাইতে অন্তত 15 বছর কম। সে রাজ্জাক সাহেবকে নির্জলা বকাঝকা করে আস্ত একটা বই লিখে ফেলেছিল। বইটি পড়ে শুধু আমি নই, রাজ্জাক স্যারের ঘনিষ্ঠদের অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন। সলিমুল্লাহ খান পুস্তক রচনা করে বসে থাকেনি, এক কপি নিজের হাতে লিখে বাড়িতে গিয়ে উপহার দিয়ে এসেছিল। সাহস করে স্যারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করিনি। একবার সলিমুল্লাহর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা বৃত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। 2 জন নির্ভরযোগ্য ব্যক্তির সার্টিফিকেট খুবই প্রয়োজন। তার মধ্যে একজন প্রফেসর রাজ্জাক, অন্যজন ডক্টর কামাল হোসেন।
সলিমুল্লাহ আমাকে বারবার অনুরোধ করতে লাগলো আমি যেন তাকে স্যারের কাছে নিয়ে যাই। স্যারকে তো তাকে প্রশংসাপত্র দিতে হবে, অধিকন্তু ডক্টর কামালের প্রশংসাপত্রও সংগ্রহ করে দিতে হবে। আমি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সলিমুল্লাহ নাছোড়বান্দা। অগত্যা একদিন বিশ্ববিদ্যালয় ক্লাবে স্যারকে গিয়ে বললাম, কাল সকালে আপনার ওখানে নাস্তা করতে যাব। স্যার বললেন, ঠিক আছে আয়েন। কথা বলে স্যার দাবা খেলায় মন দিলেন। আমি আবার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বললাম, স্যার সলিমুল্লাহ খানও আমার সঙ্গে আসার বায়না ধরেছে। স্যার বললেন, ঠিক আছে লইয়াইন। স্যার তখন একা থাকতেন। পরিবারের অন্য সদস্যরা গুলশানের বাড়িতে চলে গেছেন। সলিমুল্লাহ খানের সঙ্গে যথারীতি কথাবার্তা বললেন, কোন বিষয়ের উপর গবেষণা করতে চায় ও নিয়ে আলাপ করলেন। চলে আসার সময় সলিমুল্লাহকে বললেন, ঠিক আছে 2 দিন বাদে আয়েন। কাইল আমি কামাল হোসেনের কাছে জামুনে। সেবার সলিমুল্লাহর ক্যামব্রিজ যাওয়া হয়নি, কিন্তু রাজ্জাক স্যার নিজে প্রশংসাপত্র লিখে দিয়েছিলেন এবং ডক্টর কামাল হোসেনের কাছ থেকেও প্রশংসাপত্র সংগ্রহ করে এনে দিয়েছিলেন। কিছুদিন পর আমি স্যারের কাছ থেকে জানতে চেয়েছিলাম সলিমুল্লাহর বইটি তিনি পড়েছেন কিনা। স্যার বললেন, পড়ছি। তাতে কি হইছে, ছেলেটার তো ট্যালেন্ট আছে, কি লিখছে না লিখছে হেইডা মনে করে কি লাভ, হ্যার তো কিছু করার ক্ষমতা আছে। হামিদাও আমারে একই কথা কইল। আমি যখন কামালরে কইলাম 2 লাইন লেখা দাও, হামিদা কয়, হেই ছেলেটা না যে আপনার ওপর বই লেখছে, হ্যারে আমি ঘরে ঢুকবার দিমু না। আমি কইলাম, হেইডা কি কোনো কথা হইল, একটা প্রমিসিং ছেলে এমন কয়জন পাওন যায়, দাও 2টা কলম লেখা। সলিমুল্লাহ খান যখন আমেরিকা গেল, প্লেন ভাড়ার টাকার একটা অংশ রাজ্জাক স্যার দিয়েছিলেন। এখনও সলিমুল্লাহর খবরাখবর জানতে চান। রাজ্জাক সাহেবকে একেবারে বৈষ্ণব মনে করাও ঠিক হবে না। কারো ওপর যদি তার মন উঠে যায়, ফেরানো প্রায় একরকম অসম্ভব। আমি কোনো কারণে গত 20-25 বছর ধরে রাজ্জাক স্যারের স্নেহ পেয়ে আসছি। সেটা আমার নিজের কাছে একটা বিস্ময়ের ব্যাপার মনে হয়। আমি রাজ্জাক স্যারের কোনো কথা শুনিনি, তিনি যা বলেছেন উল্টো কাজ করেছি। পরিচিত হওয়ার কয়েকদিন পর থেকেই তার সামনে সিগারেট খেতে আরম্ভ করেছি। আমি সে সময়ে বাঁশি বাজাতে চেষ্টা করছিলাম, এমন কিছু বাজাতে শিখিনি। তবু শুধু তাকে নয়, তার পরিবারের প্রায় সবাইকে আমার সে বর্বর বাজনা শুনতে বাধ্য করেছি। আমি এক সময়ে কাঠ কয়লা, আলকাতরা, বাটা হলুদ, ফুলের রং হাতের কাছে যা পাই তা দিয়ে ছবি আঁকতে শুরু করেছিলাম। যেহেতু আমার অর্থ সংকট যাচ্ছিল, সেজন্য এক ছবি 3 বার কিনতে তাকে রাজি করিয়েছি। মহাকবি গোতের ফাউস্ট যখন অনুবাদ করেছিলাম, দিনে রাতে তাকে কত বিরক্ত করেছি। যখনই টাকার অভাব পড়েছে, হুকুম করেছি অত টাকা অমুক দিন আমার চাই। উনার হাতে টাকা আছে কিনা সে খবর নেয়ার প্রয়োজনও বোধ করিনি। সেই পেছনের দিনগুলোর কথা যখন ভাবি, আমি অবাক হয়ে যাই। রাজ্জাক স্যার আমাকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন কেমন করে? সে সময়ে আমেরিকান পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসেছিলেন। এই ইহুদি বংশোদ্ভূত কুশাগ্র বুদ্ধিসম্পন্ন ব্যক্তিটি ছিলেন বাংলাদেশের 1 নম্বরের শত্রু। তিনি নিক্সন প্রশাসনকে প্রভাবিত করে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঙালি জনগণের বিপক্ষে টেনে নিয়ে গিয়েছিলেন। এই কিসিঞ্জার সাহেবই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে চিহ্নিত করেছিলেন। তখনও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। তথাপি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে রাজকীয় সংবর্ধনার আয়োজন করে কিসিঞ্জারকে বরণ করতে হচ্ছিল। এই মার্কিন কূটনীতি বিশারদের নেক নজরে পড়ার জন্য মন্ত্রিসভা থেকে সোভিয়েত ঘেঁষা সহকর্মীদের বাদ দিতে হলো। মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদও রেহাই পেলেন না। কিসিঞ্জারের সম্মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। হোটেল শেরাটনের নাম ছিল তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। নিমন্ত্রিত অতিথির তালিকায় রাজ্জাক স্যারের নামও ছিল। এখন ঠিক মনে আসছে না অনুষ্ঠানটি কখন ছিল, সকালবেলা না বিকেলবেলা।
সেদিন স্যারের বাড়িতে আমি ছিলাম, ডক্টর রৌনক জাহানও ছিলেন। আমার মনে নেই ডক্টর রৌনক জাহান স্যারকে কিসিঞ্জারের অনুষ্ঠানে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন কিনা। হুঁকোর নলটি রেখে খদ্দরের চাদরটি কাঁধের উপর ঝুলিয়ে বললেন, একটু ঘুরে আহি। ডক্টর রৌনক জাহান বললেন, ও মা, এই বেশে আপনি কোথায় চললেন? স্যার বললেন, ওই যে লোকে কয় কিসিঞ্জার সাহেব আইছেন, একটু মোলাকাত কইরে আহি। ডক্টর রৌনক জাহান বললেন, এই কাপড়ে আপনি সেখানে যাবেন? রাজ্জাক স্যার ধরা পড়ে যাওয়া অপরাধী বালকের মতো মুখ নিচু করে বললেন, আমার আর কোনো কাপড় চোপড় নাইকা। আমি বললাম, সেদিন তো স্যার আপনাকে একটা সিল্কের সুন্দর পাঞ্জাবি দিলাম, কোথায় রাখছেন? স্যার বললেন, দিছিলেন তো ঠিকই, এখন কই রাখছি মনে পড়ে না। আমরা সকলে মিলে ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলাম। এক সময় পাঞ্জাবির সন্ধান পাওয়া গেল। তিনি মুড়ির টিনের মধ্যে সুখে নিদ্রা দিচ্ছিলেন। কিছুদিন পরে ডিক উইলসন সাহেবের লেখা বৃহৎ কলেবরের গ্রন্থ এশিয়া অ্যাওয়েক্স প্রকাশিত হল। উইলসন সাহেব তার গ্রন্থের উৎসর্গের বাক্যটা এভাবে লিখেছেন, টু আব্দুর রাজ্জাক অব ঢাকা, হু ব্রট ইস্ট ইন মাই মাইন্ড। আজিজুল হক মন্তব্য করলেন, ডিক উইলসন সাহেবের গ্রন্থটি মানের দিক দিয়ে গুনার মির্ডালের এশিয়ান ড্রামার কাছাকাছি। এশিয়ান ড্রামার জন্য গুনার মির্ডালকে পরে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। তখনও আমি এশিয়ান ড্রামা পড়িনি। কিছুদিনের মধ্যেই এশিয়ান ড্রামা এবং এশিয়া অ্যাওয়েক্স দুটো বই পাশাপাশি পড়ার সুযোগ হলো। ডিক উইলসনের উৎসর্গ বাক্যটি পাঠ করেই আমার দৃষ্টি থেকে একটা পর্দা সরে গেল। ডিক উইলসনের মতো একজন বিশ্বনন্দিত স্কলারকে যিনি প্রভাবিত করতে পারেন, তার মেধা এবং মনীষা কত দূর প্রসারিত হতে পারে ধারণা করার ক্ষমতাও তার চারপাশে যে সমস্ত মানুষ ঘুরে বেড়ান, যারা তার চাটুকারিতা করেন কিংবা নিন্দা করেন, তাদের নেই। তারপর থেকে রাজ্জাক স্যারকে আমি পাট খেতে মাথা উঁচু করে দাঁড়ানো বটবৃক্ষের মতো দেখে আসছি। তার সামনে গেলে সব সময়েই আমার মনে হতো আমি বিশাল কিছু, গভীর কিছুর সন্নিধানে উপনীত হয়েছি। রাজ্জাক স্যারের সঙ্গে একটা বিষয়ে শিল্পী জয়নুল আবেদিন সাহেবের চমৎকার মিল লক্ষ্য করেছি। আবেদিন সাহেব প্রকৃত কাজের মানুষদের চিনতে পারতেন। রায়ের বাজারের মৃৎশিল্পীদের পল্লী থেকে আবেদিন সাহেব মরণ চাঁদকে আবিষ্কার করেছিলেন। মরণ চাঁদের দক্ষতা এবং সততায় মুগ্ধ হয়ে তাকে আর্ট কলেজে একটা চাকুরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। উত্তরকালে মরণ চাঁদের একজন ভাস্কর হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ঋজুতা এবং চারিত্রিক স্বচ্ছতার দিকটি বিচার করে আর্ট কলেজের শিক্ষক হিসেবে মোস্তফাকে নিয়োগ করেছিলেন। আবেদিন সাহেবের পছন্দের মানুষ দুটি রাজ্জাক সাহেবেরও বিশেষ প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন, আর মোস্তফা রাজ্জাক স্যারের অনুগৃহীতদের মধ্যে বিশেষ একজন হয়ে উঠেছিলেন। অঙ্ক 6। একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি তিনি একা একা দাবা খেলছেন। আমাকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ সফা, কি খবর? পাছে স্যার অন্য প্রসঙ্গ তুলে প্রয়োজনটা ভুলিয়ে দেন, সেই আশঙ্কা থেকে আগেভাগে আমার আর্জিটা পেশ করে বসলাম। বললাম, স্যার, দরিয়ায় ঘিরে গেছি, উদ্ধার পাইবার পথ বাতলায়া দেন। স্যারের সঙ্গে কথা বলে বলে একটু আধটু ঢাকাইয়া বুলি ব্যবহার করতে শিখে গিয়েছি। স্যার বললেন, কোনো খারাপ খবর নিহি। আমি জবাবে বললাম, তেমন খারাপ খবর নয়। স্যার বললেন, তয় কন ওইসে ডাকি। আমি কথাটা এইভাবে শুরু করলাম, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ধাক্কা বেঙ্গলেও এসে লেগেছিল। এই বিষয়ের ওপর আমাকে আলোকপাত করে অন্তত 10 পাতা লিখতে হবে, কিন্তু তার আগে শিল্প বিপ্লব জিনিসটা কি জানতে চাই।
অল্পের মধ্যে ধারণা নিতে পারি এমন একটা বইয়ের কথা বলেন। স্যার বললেন, টয়েনবির লেখা ৬০-৭০ পৃষ্ঠার বই আছে, পইরা দেখবার পারেন। টাইটেল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি বললাম, ইনি কি ঐতিহাসিক টয়েনবি? স্যার বললেন, না, তার চাচা। ভদ্রলোক এক্কেরে তরুণ বয়সে মারা গিয়েছিলেন, বড়জোর ৩০-৩১। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টার্মটা তিনিই কয়েন করেছিলেন। তিনি নিজে লেখাটি লিখে যাননি, তার লিখিত নোটস পর্যালোচনা করে বন্ধু বান্ধবেরা বইটি তৈরি করেছিলেন। নতুন এডিশনে জুনিয়র টয়েনবি মানে ঐতিহাসিক টয়েনবি একটা ছোট্ট অথচ চমৎকার ভূমিকা লিখেছেন। আমি লাইব্রেরিতে গিয়ে বইটা ইস্যু করে আনলাম। সিনিয়র টয়েনবির যুক্তির ধারা এবং চিন্তার স্বচ্ছতা আমাকে একেবারে মুগ্ধ করে ফেলল। ইংল্যান্ডে কোন আর্থসামাজিক পরিস্থিতিতে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, তার আগে কৃষিতে কি পরিবর্তন ঘটেছিল, টয়েনবি সাহেব তার পেছনের কারণগুলো প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন। টয়েনবির বইটা পাঠ করার পর আমার মনে হলো গতকালের আমির সঙ্গে আজকের আমির অনেক পরিবর্তন ঘটে গেছে। এক একটা বইয়ের চিন্তা চেতনার ওপর প্রভাব বিস্তার করার কি অপরিসীম ক্ষমতা। ফ্রেডরিক অ্যাঙ্গেলসের কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড পাঠ করার পরেও আমার মনে এমন একটা ভাবান্তর জন্ম নিয়েছিল। পরের দিন সকালবেলা যাকে বলে রক্তবেগ তরঙ্গিত বক্ষে স্যারের ওখানে হাজির হলাম। স্যার সদ্য ঘুম থেকে উঠে টেবিলের ওপর চরণযুগল উঠিয়ে দিয়ে গুরকো গুরকো হুঁকো টানছেন। স্যার বললেন, মৌলভী আহমদ ছফা এত বেয়ানবেলা চইলে আইলেন? আমি জবাব দিলাম, হ স্যার, চইলে আইলাম, কারণ টয়েনবি সাহেবের বইটা পড়লাম। কি মনে হইল? স্যারের প্রশ্ন। আমি বললাম, এতকাল তো আমি এ বিষয়ে কিছুই জানতাম না, একটা ভাষা ধারণা ছিল মাত্র। স্যার বললেন, পড়বেন সেন, তারপরে তো জানবেন। এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান নিহি? আমি বললাম, আপনার কাছে আর কোনো বই আছে? স্যার বললেন, আমি মেন্টর বইটা দিবার পারি। তিনি শেলফ থেকে বের করে বইটি দিলেন এবং বললেন, তাড়াহুড়া কইরেন না, কি পড়ছেন সেটা পরিষ্কারভাবে বুঝবার চেষ্টা করবেন। আমার খুব খারাপ লাগছে, বইটির টাইটেল ভুলে গিয়েছি। ৩-৪ দিন বাদে বইটি যখন ফেরত দিতে গেলাম, স্যার শেলফ থেকে ফ্যাক্টরস ইন মডার্ন হিস্ট্রি শিরোনামে একটি বই আমাকে ধরিয়ে দিয়ে বললেন, এইটা দেখবার পারেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিষয়টা বিশদভাবে এই বইতে আলোচনা করা হয়েছে। লেখকের নামটিও মনে করতে পারছি না। অজানা বিষয়ে জানার যে একটা আনন্দ আছে, সেই জিনিসটা তখন আমাকে পেয়ে বসেছে। একটা কথা বলে রাখা প্রয়োজন, ইংরেজ না আমেরিকান বলতে পারবো না, পিএন হেক্সটার নামে ভদ্রলোক সাম্প্রতিককালে ওই একই শিরোনামে ফ্যাক্টরস ইন মডার্ন হিস্ট্রি নামে একটা বই লিখেছেন। এই বইটা যখন ফেরত দিলাম, স্যারের মধ্যে একটা সিরিয়াস মনোভাব লক্ষ্য করলাম। তিনি অধিকতর যত্ন সহকারে ব্রিটিশ ফ্রেঞ্চ অর্থনীতির নানা পর্যায় সম্পর্কে আমার আগ্রহ জাগিয়ে তুলতে আরম্ভ করেছেন। তিনি বললেন, ইকোনমিক্স সায়েন্সের প্রতি আপনার আগ্রহটা জাগছে, এইটা ভালো লক্ষণ। আপনেগো সাহিত্যের লোকেরা বেশিরভাগ যেসব কথা লেখে তার মধ্যে সানা জিনিস বিশেষ থাকে না। স্যার ইকোনমিক্স শব্দটাকে সবসময় ইকোনমিক্স উচ্চারণ করে থাকেন। তিনি শেলফ থেকে ধুলো ঝেড়ে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অব নেশনস বের করে আমার হাতে দিয়ে বললেন, এইটা একটু নাড়াচাড়া কইরা দেখেন, কাণ্ডজ্ঞানটা পোক্ত হইব। অজানা একটা জিনিসকে জানার প্রচণ্ড একটা উত্তেজনা আছে। আমি অ্যাডাম স্মিথ পড়তে শুরু করলাম। স্কুলে থাকার সময়ে যেরকম তন্ময় হয়ে গোয়েন্দা গল্প পাঠ করতাম, অনেকটা সেই আবেগ নিয়ে অর্থনীতির বইগুলো পাঠ করছিলাম। এই বিদ্যা আমার কোনো কাজে আসবে কিনা সে চিন্তা আমার মনে একবারও উদয় হয়নি।
অ্যাডাম স্মিথ যখন ফেরত দিলাম, স্যার কাঁধে হাত দিয়ে বললেন, আপনারা তো মার্কস নিয়ে খুব মাতামাতি করেন, কিন্তু মার্কস যার কাছে অধিক ঋণী এই রিকার্ডোর সম্পর্কে কিছু জানলে মন্দ হয় না। তিনি তো আমাকে রিকার্ডোর বই দিলেন, কিন্তু রেন্ট ইত্যাদি তত্ত্ব পড়তে গিয়ে আমার জান যাওয়ার জোগাড় হলো। এখনও মনে হয় না রিকার্ডো সাহেবের খটমটে তত্ত্ব আমি বুঝতে পেরেছি, অথচ মার্ক সাহেবের ক্যাপিটাল প্রথম এবং দ্বিতীয় খণ্ড সে তুলনায় আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। মুশকিলের ব্যাপার হলো, স্যার ধরে নিয়েছেন আমি যা পড়ছি ঠিকমতো বুঝতে পারছি। তারপর তিনি ম্যাক্স ভেবরের প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অব দ্য ক্যাপিটালিজম আমাকে দিলেন। ম্যাক্স ভেবরের বইটি আমার এত ভালো লেগে যায় যে নিজের উদ্যোগেই খোঁজখবর নিয়ে তার অন্যান্য রচনা সম্বন্ধে আগ্রহ হয়ে উঠি। ভেবরের রিলিজিয়ান্স অব ইন্ডিয়া বইটি পাঠ করে আমি সবিশেষ উপকৃত হয়েছি। একদিন স্যার আমাকে বললেন, সাহিত্যের পুরনো স্ক্রিপ্ট পর্যালোচনা করে সমাজবিজ্ঞানের গবেষণা করার ট্রেডিশন আমাদের বাংলা ভাষায় গড়ে ওঠেনি। এই ধরনের কিছু কাজ করার আমার উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্যার তার শিক্ষক হারল্ড লাস্কির লিবারালিজম অ্যান্ড দ্য রাইজ অব ইউরোপিয়ান ক্যাপিটালিজম পড়তে দেন। বইটি যখন পড়ে ফেরত দিতে গেলাম, স্যার জিজ্ঞেস করলেন, বই তো পইরা যাইতেছেন, নোটফোট রাখবার লইছেননি? আমি বললাম, নোট রাখার বিশেষ অভ্যাস নেই। তার একটা কারণ, মনে রাখার মতো কিছু চোখে পড়লে মনের ভেতর গেঁথে যায়। সে সময় আমার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। স্যার বললেন, নোট রাখার অভ্যাসটি করলে ভালো হইতো। কথা প্রসঙ্গে ডক্টর আনিসুজ্জামানের নাম উল্লেখ করলেন। আনিস যেমন পরিচ্ছন্ন গবেষণার কাম করে, সেই রকম বেশি একটা দেখা যায় না। স্যার তখন একের পর এক বই তুলে দিচ্ছিলেন আর আমি পড়ে যাচ্ছিলাম। তিনি কেন আমাকে দিয়ে ওই সব ছাইপাশ পড়িয়ে নিচ্ছিলেন, আমি কেন পড়ে যাচ্ছিলাম, তার কারণ আমি আজও খুঁজে বের করতে পারিনি। এইভাবে প্রায় 7 মাস চলে গেল। থিসিসের কাজ পড়ে আছে। সে সময়ে আমার মনোভাব ছিল এরকম, এত সব প্রয়োজনীয় বিষয় আমি জানতে পারছি, থিসিস লেখার কাজে নষ্ট করার মতো সময় কই। স্যার আমাকে দিয়ে অনেক কিছু পড়িয়েছেন, কিন্তু পড়ে কি লাভ হয়েছে খতিয়ে দেখার সময় হয়নি। দৃশ্যত অপ্রয়োজনীয় বিষয়ে অধিক মনোসংযোগ করার কারণে আমি ভেতরে ভেতরে অনেকখানি বদলে গিয়েছিলাম। তার ফল হয়েছে এই যে, সাহিত্য যারা করেন তাদের সঙ্গে পুরোপুরি মিশতে পারিনি এবং সমাজবিজ্ঞানীদের দলেও ভিড়তে পারিনি। সেই যে 2 পা 2 নৌকায় রাখতে অভ্যাস করিয়েছিলেন রাজ্জাক স্যার, অদ্যাবধি আমার পক্ষে এক করা সম্ভব হয়নি। অঙ্ক 7। কিছুকাল আগে প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হক পূর্ব বাংলা আধা সামন্ততান্ত্রিক আধা ঔপনিবেশিক এই শিরোনামে একটি নাতিক্ষুদ্র পুস্তিকা লিখেছিলেন। পুরো 60-এর দশক এমনকি 70 দশকের মাঝামাঝি পর্যন্ত এই পুস্তিকাটি বামপন্থী রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবীদের কিছুটা প্রভাবিত করেছিল। কমরেড আব্দুল হক চীনের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মাও সেতুং চীনা সমাজের যে তাত্ত্বিক ব্যাখ্যাটি দাঁড় করিয়েছিলেন, সেই লাইন অনুসরণ করে এই ব্যাখ্যাটি দাঁড় করিয়েছিলেন। র্যাডিক্যাল অর্থনীতিবিদ বলে খ্যাত ডক্টর আবু মাহমুদের মতো মানুষও আব্দুল হকের ব্যাখ্যাটি সঠিক প্রমাণিত করে একাধিক রচনা প্রকাশ করেছেন। আমার কাছে এই ব্যাখ্যাগুলো হেঁয়ালির মতো মনে হচ্ছিল। অন্যদিকে মানবেন্দ্রনাথ রায় ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থে যে পদ্ধতিতে ভারতীয় সমাজের ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন, সেটা আমার কাছে অধিক গ্রহণযোগ্য বলে মনে হচ্ছিল। কিন্তু আমি সামান্য মানুষ, এই সমস্ত বিষয়ে কোনো মতামত প্রদান করা কিংবা মতামত সত্যি বলে মেনে নেয়া কোনোটাই সম্ভব ছিল না। একদিন বিকেলবেলা রাজ্জাক স্যারের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করলাম। বললাম, স্যার, বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থান কোথায়? এটা আধা সামন্ততান্ত্রিক সমাজ, এ কথা কি সত্যি? স্যার বললেন,
আপনি একটু বয়েন। তিনি বাথরুমে গেলেন, এসে গামছা দিয়ে দুপায়ের পানি মুছে জুত হয়ে বসলেন। একটা চুরুট ধরিয়ে খক করে কাশলেন। তারপর বললেন, ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অব দ্য টার্ম ইন্ডিয়াতে কোনো ফিউডালিজম আসিল না। বেঙ্গলের কথা তো এক্কেরে আলাদা। বেঙ্গলের কথায় পরে আইতাছি, তার আগে রেস্ট অব দ্য ইন্ডিয়ার খবর লই। ফিউডালিজম হইল একটা ক্লোজড সিস্টেম। বংশ পরম্পরা একটা পরিবার স্থায়ী হইয়া একটা জায়গায় বসবাস করব। তার ধোপা নাপিত কামার কুমার সব আলাদা। এক জায়গার মানুষ অন্য জায়গায় যাইবার পারব না। কাঁঠালের যেমন কোয়া, ফিউডাল সিস্টেমে সামন্তের জমির সঙ্গে সকলের তেমন সম্পর্ক। সামন্তরা হইল নিজের জমিদারিতে সমস্ত দণ্ডমুণ্ডের মালিক। রাজসভায় ঠিকমতো হাজিরা দিতে পারলে আর যুদ্ধের সময় ঠিকমতো সৈন্য পাঠাইবার পারলে এক্কেরে 7 খুন মাপ। ইন্ডিয়াতে মোঘল আমলের কথা ধরেন, জমিদারি এখানে বংশানুক্রমিক আসিল না। সম্রাট ইচ্ছা করলে জমিদারের পোলারে জমিদার নাও বানাইতে পারতেন। আর যদি বেঙ্গলের কথায় আয়েন তাইলে এক্কেরে অন্য কথা বলতে হয়। পুরানা বাংলা পুঁথিতে দেখা যায় বাংলার বাণিজ্য বহর জাভা সুমাত্রা এই সকল অঞ্চলে যাওয়া আসা করত। যেখানে বাণিজ্য এই রকম সচল থাকে সেই সমাজটারে অন্য যা ইচ্ছা কইবার চান কন, কিন্তু ফিউডালিজম বলবার পারবেন না। ভিটফোগেলের হাইড্রোলিক থিওরি বেঙ্গলের বেলায় এক্কেরে খাটে না। আমি বললাম, তাহলে বেঙ্গলের সমাজের নেচারটা কি? স্যার বললেন, যা ইচ্ছা কন, কিন্তু ফিউডালিজম কইবার পারবেন না। ইন্ডিয়ার অন্যান্য প্রভিন্সে যেটুকু ফিউডালিজমের চিহ্ন খুঁজা পাওন যায়, বেঙ্গলে তার ছিটাফোটাও পাইবেন না। গ্রামগুলার ফরমেশন দেখলেই বুঝতে পারবেন। এইখান থেকে বিহারে যান, দেখবেন সিন এক্কেরে পাল্টাইয়া গেছে। ফিউডালের অবস্থানের চারপাশে গোটা গ্রামবাসীর বসবাস। বেঙ্গলে সেই সব আপনি পাইবেন না। আপনি কি মনসা মঙ্গলের চাঁদ সওদাগরের কাহিনী পড়ছেন? আমি বললাম, এক সময় বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম, সেই সুবাদে বাধ্যতামূলকভাবে পড়তে হয়েছে। তাহলে চাঁদ সওদাগরের কাহিনী আপনার জানা। বেবাক বাংলা সাহিত্যে এইরকম শিরদাঁড়ার মানুষ একটাও দেখেছেন? আমি বললাম, না, চাঁদ সওদাগরের মতো শক্তিশালী চরিত্র বাংলা সাহিত্যে একেবারে বিরল। মাইকেলের মেঘনাদকেও চাঁদ সওদাগরের পাশে ম্লান দেখায়। স্যার বললেন, চাঁদ সওদাগর চরিত্রের এই যে ঋজুতা, এইটা হইল সমুদ্র বাণিজ্য শক্তির প্রতীক। আমি আমার মূল প্রশ্নে ফিরে গেলাম। উনারা যে বলেছেন পূর্ব বাংলা আধা সামন্তবাদী আধা উপনিবেশবাদী, স্যার ঈষৎ বিরক্ত হয়ে বললেন, ওরা যদি গায়ের জোরে কইবার চায় আপনি কি করবেন? মারামারি করবেন নিহি? কিছুদিন পর এক সকালে গিয়ে দেখি নিয়াজ মোর্শেদ বসে আছে। তার সঙ্গে স্যার ডক্টর কাজী মোতাহার হোসেনের গল্প বলছেন। কাজী কোথায় গিয়ে কি কারণে জানি আটকা পড়ে গিয়েছিলেন। দেশে ফেরার পথে তিনি ক্লাবে এসে রাজ্জাক স্যারের খোঁজ করছিলেন, কিন্তু নামটা ভুলে গেছেন। স্যার ঘটনাটা এইভাবে বললেন, আপনারা ছেলেটারে দেখছেননি? সকলে জানতে চাইলেন, স্যার আপনি কোন ছেলেটার খোঁজ করছেন? মোতাহার সাহেব বললেন, সেই ছেলেটা কি যেন নাম, দাড়িটাড়ি রেখা বেশ কাপ্তান হইছে। কে একজন বললেন, স্যার আপনি কি রাজ্জাক সাহেবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তার নাম আব্দুর রাজ্জাক, এতক্ষণে মনে পড়ছে। এ কথা বলে স্যার খুব করে হাসলেন। তারপর রাজ্জাক স্যার কাজী মোতাহার হোসেন সাহেবের আরেকটা গল্প বললেন। রাজ্জাক স্যার তখন ছাত্র, মোতাহার হোসেন সাহেব স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ডেমনস্ট্রেটর না লেকচারার। তিনি দাবা খেলার পার্টনার খুঁজে বেড়াতেন। সবসময় কিন্তু পার্টনার পাওয়া যাইত না। বাধ্য হইয়া কাজী সাহেবকে কালতাবাজার যাইতে হইত। কসাইগো মধ্যে দু একজন ভালো প্লেয়ার ছিল। কাজী সাহেব তাগো লগে বইয়া যাইতেন। একবার খেলতে বইলে দিন রাইতের খবর থাকতো না। একবার হইল কি,
আমি ওনার ডিপার্টমেন্টে খোঁজ নিতে গেলাম উনি ফ্রি আছেন কিনা দেখতে। দেখলাম তিনি ব্ল্যাকবোর্ডে ছাত্রদের অঙ্ক বুঝাইতেছেন। আমারে দেহা মাত্রই বাইরে আইসা মৃদুস্বরে কইলেন, তুমি একটু পরে আয়ো, এই ক্লাসটার পরে তোমার সঙ্গে বসা যাইব। কিছুক্ষণ পর আমি যখন গেলাম ততক্ষণে ক্লাস শেষ হইয়া গেছে। তিনি সাইকেল সহ আমারে সঙ্গে কইরা সেগুন বাগিচার বাড়িতে গেলেন। সাইকেলটা হেলাইয়া রাইখা দাবার বোর্ড লইয়া বইলেন। 2 দান খেলা শেষ হইছে। আমি কইলাম বেলা 5টার পর আমার চইলা যাওন লাগব, 5টার পর কারফিউ। কাজী সাহেব কইলেন, যখন যাইবা তখন তো যাইবাই, অখন বোর্ড সাজাও। বাধ্য হইয়া খেলতে লাগলাম। রাত 9টার সময় খেলা শেষ কইরা কইলেন, এখন তুমি কেমনে যাইবা? আমি কইলাম, কারফিউর মধ্যে আমি কেমনে যামু? উনি কইলেন, হেইডা একটা কথা, তুমি এখন কি করবা? এইখানে শুয়ে থাকতে পারবা? লজ্জায় কইলাম, ঠিক আছে শুয়ে থাকুম নে। কাজী সাহেব তো উপরে উঠা গেলেন। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুম আসে না। একে তো পেটে দানা পানি কিছু পড়ে নাই, তারপরে এত বড় বড় বাদুরের মতো মশা, সারা শরীর এক্কেরে রক্তাক্ত করে ফেলাইছে। এর মধ্যেও চোখ বন্ধ কইরা পইরা রইছি। আধা রাত পরে উপর থেকে নাইমা কাজী সাহেব আমারে ডাকতে আরম্ভ করল, আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাক, তুমি ঘুমাইয়া পড়ছো নিহি? আমি উঠা কইলাম, না স্যার, আমি জাগনাই আছি, তোমার একটু উপরে আউন লাগে। আমি অবাক হয়ে কইলাম, কেন স্যার? তোমারে উপরে ডাকতেছে। আসল ঘটনাটি এরকম, রাজ্জাক স্যার আওয়াজ করে মশা মারছিলেন এবং খুব কাশছিলেন। কাশির শব্দ শুনে বেগম সাহেবার ঘুম ভেঙে যায়। তিনি কাজী সাহেবকে ঘুম থেকে জাগিয়ে বললেন, নিচে কে একটা কাশছে, দেখে এসো। কাজী সাহেব বললেন, দেখে আসার দরকার নেই, ওটা আব্দুর রাজ্জাক, দাবা খেলতে এসে আটকা পড়ে গেছে, 5টার পর কারফিউ, যেতে পারেনি। বেগম সাহেবা জানতে চাইলেন, একটা মানুষ নিচে রেখে এসেছেন, তার ভাত পানি কিছুর দরকার আছে এ কথা আপনার মনে ছিল না? কাজী সাহেব জানালেন, না, সে কথা আমার বিলকুল মনে আসেনি। বেগম সাহেবা চটে গিয়ে বললেন, যান এক্ষুনি উপরে ডেকে নিয়ে আসেন। বেগম সাহেবার ধাতানি খেয়ে রাজ্জাক সাহেবকে ওপরে ডাকতে এসেছেন। মাঝখানে স্যার একবার সপরিবারে ভারত গিয়েছিলেন। আমি যখন শুনলাম তারা কাশ্মীর যাবেন, হঠাৎ ইচ্ছে জাগলো স্যারকে আমার জন্য একটা শাল আনতে বলি। বললামও। স্যার বললেন, আর কোনো জিনিস আপনার দরকার নিহি? আমি বললাম, যদি আপনি বইয়ের দোকানে যাওয়ার সুযোগ পান, ভারতীয় সঙ্গীত শাস্ত্রের একটা নির্ভরযোগ্য ইতিহাস আনবেন আমার জন্য। আমি ধরে নিয়েছিলাম স্যার ভুলে যাবেন। প্রায় 2.5 সপ্তাহ পরে ক্লাবের সামনে স্যারের সাথে দেখা। স্যার ফিরে এসেছেন, আমি কোনো সংবাদ পাইনি। আমি অবাক হয়ে বললাম, স্যার কখন ফিরলেন? বললেন, আজ বেয়ানের ফ্লাইটে। মৌলভী আহমদ ছফা, আপনি কেমন ছিলেন? আমি বললাম, ভালো স্যার, কাইল বেয়ানে আপনি একবার আয়েন। পরদিন সকালবেলা আমি স্যারের কাছে গেলাম। স্যার বললেন, চলেন নাস্তা খাই। নাস্তা খাওয়ার পর স্যার আমার হাতে সত্যি সত্যি ঘিয়ে রঙের একটা কাশ্মীরি শাল তুলে দিলেন। আমি কি যে খুশি হয়েছিলাম। আমি স্যারকে দেখাবার জন্য চাদরটা গায়ে জড়িয়ে নিচ্ছিলাম। নিচের সিঁড়িতে 2জন শিক্ষকের গলার আওয়াজ পাওয়া গেল। স্যার তাদের কণ্ঠস্বর শুনেই বললেন, চাদরটা ওইদিকে থুয়ে দেন। আমি স্যারের কথা বুঝতে পারিনি। তিনি তাড়াতাড়ি উঠে আমার গা থেকে চাদরটা টেনে নিয়ে বিছানার দিকে ছুঁড়ে দিলেন। স্যারের এই আচরণে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না আমার বেয়াদবিটা কোথায় হয়েছে। আমার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে পালিয়ে আসি। স্যার বোধহয় আমার মনোভাবটা বুঝে ফেললেন। মৌলভী আহমদ ছফা যায়েন না, আপনার লগে একটু কথা আছে। স্যার এই 2 শিক্ষক ভদ্রলোকের সঙ্গে পূর্ণিমা চাঁদের গল্প করতে আরম্ভ করলেন। কথা আর ফুরোয় না। আমি বসে বসে উসখুস করছিলাম। অবশেষে তারা বিদায় হলেন। স্যার বিছানা থেকে শালখানা কুড়িয়ে নিয়ে আমার কাঁধের উপর রেখে দিয়ে বললেন,
কিছু জিনিস কাউরে অন্য মানুষের সামনে দিলে মনে কষ্ট পাইতে পারে। তারপর তিনি কলকাতা থেকে আনা বইয়ের পুটুলিটা খুলে আমার হাতে নরেন্দ্রনাথ ভট্টাচার্য না বসু, ঠিক মনে নেই পদবিটা কি, লিখিত দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বইটি আমার হাতে দিলেন। আমার ভাবতে খুবই আফসোস হয়, স্যারের দেয়া দুটি উপহারের কোনোটাই আমি সংরক্ষণ করতে পারিনি। একবার খাটের ওপর অ্যাশট্রেতে জ্বলন্ত সিগারেট রেখে আমি ইন্টারন্যাশনাল হোস্টেলের বাইরে গিয়েছিলাম। পাখাটি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। রাত 12টার সময় বাইরে থেকে এসে দেখি ঘর ধোঁয়ায় ভরে গেছে। ফ্যানের বাতাসে অ্যাশট্রে থেকে সিগারেটের আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। চাদরটাও গেছে। ক্লাসিক্যাল মিউজিকের হিস্ট্রিটা এক ভদ্রলোককে ধার দিয়েছিলাম। বইটা ফেরত আনা যাতে অসম্ভব হয় সেজন্য ভদ্রলোক কায়দা করে ভবলীলা সাঙ্গ করেছিলেন। কয়েকদিন পরে সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি পরিবারের সকলে নাস্তার টেবিলে এসে বসেছেন। সকলে ঈষৎ উত্তেজিত। লক্ষ্য করলাম সেটা স্যারকেও একটুখানি স্পর্শ করেছে। গতরাতে শিল্পী কামরুল হাসান টেলিভিশন সাক্ষাৎকারে শিল্পী জয়নুল আবেদিনের বিষয়ে কি একটা মন্তব্য করেছেন, যা স্যারের পরিবারের প্রায় সকলের কাছেই নিষ্ঠুর বলে মনে হয়েছে। এ নিয়ে সকলে কথা বলাবলি করছিলেন। স্যার কোনো মন্তব্য করা থেকে বিরত থাকলেন। নাস্তা খাওয়ার পর স্যার যখন তার ঘরে এলেন, আমি জিজ্ঞেস করলাম, স্যার, আপনি কি মনে করেন জয়নুল আবেদিন খুব বড় শিল্পী? তিনি সরাসরি আমার প্রশ্নের জবাব না দিয়ে একটি গল্প অবতারণা করলেন। এক সময়ে এক ইংরেজ ভদ্রলোক, পেশায় যিনি বিলেতের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ উপলক্ষে ঢাকা এসেছিলেন। স্যার বললেন, সেই সাহেবরে আমি ঢাকা শহর ঘুরাইয়া দেখাইতে আসিলাম। শহর দেখানোর কাজ যখন শেষ, আমি কইলাম, চলেন আপনারে একজন শিল্পীর কাছে লইয়া যাই। উনি কইলেন, আই উড লাভ টু। তারপর সাহেবরে লইয়া শান্তিনগরে আবেদিন সাহেবের বাড়ি গেলাম। আবেদিন সাহেব হবায় 2খানা ওয়াটার কালার আইক্যা শেষ করছেন। এই ওয়াটার কালার দেখা তো সাহেবের চক্ষু ছানা বড়। আমার কানের কাছে মুখ আইনা কইলেন, এই ছবিগুলোর দাম কত হইব আপনি ধারণা করতে পারেন? আমি জিগাইলাম, আপনি কি ছবি কিনবার চান? সাহেব কইল, আমি একজন গরিব মাস্টার, এইরকম অপূর্ব ছবি কিনার টাহা আমি কই পামু। তারপর আমি আবেদিনের লগে কথা কইলাম। তিনি এক একটা ছবির জন্য মাত্র 300 টাকা দাম চাইলেন। লগে লগে মানিব্যাগ খুইলা 600 টাকা দিলেন সাহেব। ছবি দুইটা যখন বগলের তলায় লইয়া ফিরাইবার লাগছিল, তারে খুব খুশি দেখাইতে আসিল। আমারে কইল, একতাল সোনা কুড়াইয়া পাইলেও আমি এত খুশি হইতাম না। গল্পটা শেষ করার পর আমার দিকে তাকিয়ে একটুখানি হাসলেন এবং বললেন, আপনারা তো এখন নানা রকম ছবি দেখেন। জয়নুল আবেদিন ছবিতে যেভাবে স্পেসের ব্যবহার করেন, এরকম কাউরে কখনো করতে দেখছেন? পালকির ছবিটা দেখবেন, বেহারাগুলার মাঝখানে যে ফাঁক, সেইটা ভালো কইরা তাকাইবেন। বেহারাদের পরস্পরের মধ্যে যে দূরত্ব, সেইটা এদিক ওদিক একটু বেশ কম হইলেই কিন্তু ছবিটার আবেদন কইমা যায়। সাহেব অধ্যাপকের কথা যখন উঠল, আমি সাহস করে জিজ্ঞেস করলাম, স্যার, আপনার সঙ্গে কি করে ডিক উইলসন সাহেবের পরিচয় হলো? আপনি কি তাকে বিলেত থেকেই চিনতেন? রাজ্জাক স্যার মাথা নাড়ালেন। ওনার সঙ্গে আমার ঢাকাতেই পরিচয়। তিনি লয়ের মানুষ। কথাবার্তা শুইনা মনে হইল বেশ লেহাপড়া জানে। জিগাইলাম, এইখানে আমাগো বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করবার চাননিহি? উইলসন সাহেব কইলেন, আমি চাইলেই কি মাস্টারি করতে পারি? আমাকে চাকরি দেয় কে? আমি লগে লগে ভাইস চ্যান্সেলর মোয়াজ্জেম সাহেবের সঙ্গে দেখা কইরা কইলাম, হিয়ার ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পারসন, তারে চাকরি দিলে ইউনিভার্সিটি উইল বি বেনিফিটেড। মোয়াজ্জেম সাহেব তার চাকুরি দিতে রাজি হইলেন। আমি কইলাম, আপনি অখনই দরখাস্ত করেন। দরখাস্ত করলেন, বাস চাকুরি হইয়া গেল। 6 মাসের বেশি আসিলেন না। আমি উইলসন সাহেবরে এশিয়া অঞ্চলের প্রতি দৃষ্টি দেওয়ানোর জন্য ইন্সপায়ার করছিলাম। তিনি এই অঞ্চলে বিস্তর ঘোরাঘুরি করছেন। বইটা পড়লেই টের পাইবেন। স্যার বললেন,
আরও একটা ইন্টারন্যাশনালি ফেমাস মানুষ আমাগো বিশ্ববিদ্যালয়ে কিছুদিন মাস্টারি করছিলেন। সেই ভদ্রলোক ইংরেজ নন, ফ্রেঞ্চ। আমি জানতে চাইলাম, স্যার আপনি নিশ্চয়ই তার নাম মনে রেখেছেন? স্যার তার দাড়ির গোছাটাতে হাত বুলিয়ে বললেন, নাম মনে থাকবে না কেন, তার নাম ক্লদ লেভি স্ট্রস। একদিন সকালবেলা স্যার তার ছেলেবেলার স্মৃতিচারণ করছিলেন। আমরা যখন ছোট আছিলাম সেই সময় গাঁও গ্রামে উঁচা লম্বা এক ধরনের শাল প্রাংশু চেহারার মানুষের দেখা পাওয়া যাইত। এখন 5 গ্রাম বিশ্রাইলেও সেই রকম বলিষ্ঠ চেহারার মানুষ পাওয়া যায় না। আমি জিজ্ঞেস করলাম, কারণ কি? স্যার হুঁকোর নলটা ঠোঁটের কাছে ধরে কি একটা চিন্তা করলেন। তারপর বললেন, পুষ্টিকর খাবারের দুষ্প্রাপ্যতাই মানুষের স্বাস্থ্যহানির আসল কারণ। আগে গ্রামে অঢেল খাদ্যদ্রব্য পাওয়া যাইত, এখন যায় না। নদী নালা বিলে হাত দিলেই মাছ পাওয়া যাইত, এখন একরকম অদৃশ্য হয়ে গেছে। মাইনছে খাইব কি? আগের নদীও কি এখন আছে? পূর্বের দিনে ঢাকা শহর থেকে আমাগো গ্রামে যাইতে হইলে 3 জায়গায় নদী পার হন লাগতো। এইবার যায় নদীর দেখাও পাইলাম না। বেবাক খটখটটা শুকনা, নদী কই সইরা গেছে। তারপর রাজ্জাক স্যার তার ছেলেবেলার এক মধুর স্মৃতির কথা উল্লেখ করলেন। আমাগো ছোটবেলায় বাড়ির পেছনে একটা লম্বা বড়ই গাছ আছিল। শীতকালে টিনের চালের থেকে নিচে মাটিত টুপটুপ কইরা শিশিরের ফোঁটা ঝইরা পড়ত। সারা রাত গাছ থেকে পাকনা বড়ই পয়লা চালের ওপর, তারপর মাটিতে আইসা পড়ত। আমরা আধ ঘুমের মধ্যেও টের পাইতাম বড়ই পড়তেছে। আমি বললাম, বেথোভেনের মুনলাইট শোনাটায় এরকম ব্যাপার আছে। শুনলে মনে হবে আপনি টুপটাপ শিশির ঝরার শব্দ শুনছেন। স্যার হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, আপনি কি আব্দুল করিম খানের গান শুনেছেন? আমি বললাম, একটা মাত্র লং প্লেয়িং রেকর্ড ঢাকায় পাওয়া যায়, সেটি শুনেছি। স্যার আমার প্রত্যুত্তরের অপেক্ষা না করে বললেন, করিম খান সাহেবের কণ্ঠে দানাদার মিছরির মতো একটা মিষ্টি স্বাদ আছে। অন্য কোনো গায়কের কণ্ঠে সেই জিনিস আপনি পাইবেন না। গান বাজনার কথা যখন উঠলই, আমি চাইছিলাম স্যার এ বিষয়ে আরও কিছু কথাবার্তা বলুক। তিনি বলে যেতে থাকলেন, মেগাফোন না হিজ মাস্টার্স ভয়েস ঠিক মনে নাই। এক সময়ে ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের এক বা একাধিক বেহালার রেকর্ড বাইর করছিল। সেই সব জিনিস এখন আর পাওয়া যায় না। আমি জানতে চাইলাম, আর কার কার গান বাজনা আপনার ভালো লাগে? স্যার একটু হাসলেন। আমাগো সময় আর আপনিগো সময়ের টেস্ট এক না, অনেক কিছুই পাল্টায় গেছে। আমি গিরিজা দেবীর গান খুব পছন্দ করতাম। ফয়াজ খাঁ সাহেবের গান খুব ভালো লাগতো আমার। স্যারের কাছ থেকে গিবনের ডেক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার বইটি আমি ধার এনেছিলাম। শেষ করার পর বইটি যখন ফেরত দিতে গেলাম, দেখি স্যার বসে বসে জনসন সাহেবের লাইভস অব দ্য ইংলিশ পোয়েটস বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছেন। আমাকে দেখে বললেন, বয়েন মৌলভী আহমদ ছফা। আমি জানতে চাইলাম, বইটা কি খুব ভালো? স্যার বইটি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন, ওহ, ভেরি ভেরি মাচ ওয়েল রিটেন। জনসন সাহেব ভীষণ প্রিসাইজড। বাংলা ভাষায় এইরকম একখান বই লিপিবদ্ধ হওয়া উচিত। আমি গিবনের বইটি ফেরত দিলে তিনি বললেন, ডেক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার আপনি কি আগাগোড়া পড়েছেন? আমি বললাম, স্যার একরকম পড়েছি। স্যার বললেন, একটা জিনিস কি লক্ষ্য করছেন? আমি বললাম, কোন জিনিসটা স্যার? স্যার বললেন, গোড়ার দিকে রোমের যেসব মানুষ খ্রিস্টান হইছিল তারা আসিল মোস্টলি প্লিবিয়ান অ্যান্ড পারসিকিউটেড। এক সময়ে তাগো সংখ্যা যখন বাইরে গেল, এম্পারার জাস্টিনিয়ান রাজ্য রক্ষার প্রয়োজনে নিজেই খ্রিস্টান হইয়া গেলেন। প্যালেস্টাইনের খ্রিস্টান ধর্ম আর রোমের খ্রিস্টান ধর্ম এক জিনিস নয়। রোমের প্যাট্রিসিয়ান খ্রিস্টান এবং প্লিবিয়ান খ্রিস্টানের মধ্যবর্তী সাইকোলজিক্যাল ডিস্টেন্স অনেক দিন পর্যন্ত টিকে আছিল। এই জিনিস আপনি বেঙ্গলের মুসলমানদের মধ্যেও পাইবেন। আশরাফ মুসলমান এবং আত্রাপ মুসলমানদের মধ্যে আপনি খুব অল্পই কমন জিনিস খুঁজে পাইবেন। তবে মুসলমানদের আশরাফ বইনা যাইতে খুব বেশি সময় লাগে না।
দুধ ঘি ঠিকমতো খাইলেই অ্যারিস্ট্রোক্রেট বইনা যায়। যেমন গনি মিয়া মানে আব্দুল গনির কথাই ধরেন না, তার সম্পর্কে ঢাকার ম্যাজিস্ট্রেট স্যার একজন সাহেবের নাম বললেন, যা আমি মনে রাখতে পারিনি। তিনি লেখা গেছেন, গনি মিয়া খুব ভালা হারমোনিয়াম বাজাইতে পারতেন, আর কিচ্ছু না। গনি মিয়ার বংশধরেরা তো নতুন অ্যারিস্টোক্রেট হিসাবে প্রতিষ্ঠা পাইয়া গেছিল। এই গনি মিয়ারে জাতে তোলার লাইগা মৌলানা ওবায়দুল্লাহ অনেক কলকাঠি নাড়াইছেন। মৌলানা ওবায়দুল্লাই আসিলেন ঢাকা মাদ্রাসার শিক্ষক আর গনি মিয়ার চামচা। আবার এই ওবায়দুল্লাই আসিলেন আপনেগো নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দাদা না নানা কি বলেছিলেন আমার মনে নেই। তারা আসিলেন মেদিনীপুরের মানুষ। সোহরাওয়ার্দী টাইটেলটা সেই সময়ে তারা কেউ ব্যবহার করতেন না। এরই মধ্যে স্যার একবার উঠে বাথরুমে গেলেন, ফিরে এসে গামছা দিয়ে হাত পা মুছলেন, হুঁকোতে টান দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কি যেন কইতে আসিলাম? আমি মনে করিয়ে দিলাম তিনি ঢাকার গনি মিয়ার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন। স্যার বললেন, তার তো কোনো ব্যাকগ্রাউন্ড আসিল না। ঢাকার অ্যারিস্টোক্রেটরা গনি মিয়ার পরিবারের লগে কোনো রকমের বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করতেন না। সলিমুল্লাহ মামলায় ঠেকাইয়া এক সম্ভ্রান্ত পরিবারে বিয়া করছিলেন, কিন্তু সলিমুল্লারে বেগম সাহেবার বেডরুমে যাওয়ানোর সময় পারমিশন লইয়া যাওন লাগত। যেন নিষিদ্ধ বিষয়ে মন্তব্য করে ফেলেছেন, সেজন্য তার চোখ মুখে একটা লজ্জার আভা দেখা গেল। আমি আলোচনাটাকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য স্যারকে বললাম, খন্দকার ফজলে রাব্বি দ্য অরিজিন অব দ্য বেঙ্গলি মুসলমানস নামে একটি বই লিখেছিলেন এবং সাম্প্রতিককালে বইটির একটি নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। স্যার বললেন, খন্দকার ফজলে রাব্বিয়া ছিলেন মুর্শিদাবাদের নবাবগঞ্জ দেওয়ান, ইকোনমিস্ট রেহমান সোবহান আছেন না, তার নানা। তথ্যটা আমার জানা ছিল না। আমি স্যারকে সোজাসুজি প্রশ্ন করলাম, খন্দকার সাহেব লিখেছেন বেঙ্গলের মুসলমানদের বেশিরভাগই বহিরাগত মুসলমানদের বংশধর, এ কথা কি করে সত্যি হতে পারে? দেখলাম ও বিষয়ে স্যারের আলোচনা করার বিশেষ আগ্রহ নেই। স্যার সম্পূর্ণ নতুন একটি বিষয়ের অবতারণা করলেন। সংস্কৃতির আরবি প্রতিশব্দ তমদ্দুন। তমদ্দুন শব্দটি এসেছে মদিনা থেকে। মদিনা শব্দের অর্থ হইল গিয়া শহর। ইসলামের লগে শহরের একটা বিশেষ সম্পর্ক আছে। আমি স্যারের মতামতটাকে যথাযথভাবে গ্রহণ করতে পারছিলাম না। তাই বললাম, এ বিষয়ে আমি বিশেষ জানি না, তথাপি আমার মনে হয় বেঙ্গলের ক্ষেত্রে এ কথা বোধ করি সত্য নয়। বেঙ্গলের গ্রামেই মুসলমানদের সংখ্যা বেশি। স্যার বললেন, সে কথা ঠিক, কিন্তু সূচনাটা হইছিল শহরে। গৌড়, পান্ডুয়া, সোনারগাঁ, ঢাকা, মুর্শিদাবাদ এর সব কটাই আসিল সিট অফ পলিটিক্যাল পাওয়ার। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর রোমের প্লিবিয়ান এবং পেট্রিসিয়ানদের নতুন একটা বিভাজন রেখার সৃষ্টি হয়েছিল। এই ধরনের একটা প্রায় অলঙ্ঘনীয় বিভাজন রেখা বেঙ্গলের মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও ক্রিয়াশীল রয়েছে। স্যারের এই কথার মধ্যে আমি একটা গভীর অন্তর্দৃষ্টির পরিচয় পেয়ে যাই। আমি বিষয়টি নিয়ে ভাবতে শুরু করি। সেই সময়ে জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট। আবুল ফজল ছিলেন জিয়া সাহেবের শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তিনি আমাদের শ্রদ্ধাভাজন ছিলেন এবং তাকে আমরা মান্য করতাম। একদিন সকালবেলা দেখতে পেলাম আবুল ফজল সাহেব মাথায় টুপি দিয়ে অপর এক উপদেষ্টা এমএজি তাওয়াবের সঙ্গে রমনা ময়দানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি সালাম দিয়ে ফজল সাহেবকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? তিনি জানালেন, তাওয়াব সাহেবের সঙ্গে সিরাতের মজলিসে যাবেন। আমি ভীষণ একটা ধাক্কা খেয়েছিলাম। আবুল ফজল সাহেব নাস্তিকতা প্রচার করতেন। ক্ষমতার কাছাকাছি এসে দেখছি তিনিও নবীভক্ত হয়ে পড়েছেন। এই ঘটনাটি আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে। রাজ্জাক স্যার রোমের প্লিবিয়ান খ্রিস্টানদের মনন মানসিকতার বিষয়ে যে ইঙ্গিত করেছিলেন, আমার মনে হলো সেই দোলাচল মনোবৃত্তিটা বাঙালি মুসলমানের মনেও কাজ করে যাচ্ছে। মুসলিম রচিত পুঁথিসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ করে বাঙালি মুসলমানের চৈতন্যের একটি দিক আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছিলাম। আমার রচনাটির শিরোনাম ছিল বাঙালি মুসলমানের মন।
লেখাটি মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল। লেখাটি প্রকাশিত হওয়ার পরপরই একটা তুমুল বিতর্কের সৃষ্টি হয়। আমি বাঙালি মুসলমানদের বেশিরভাগকেই নিম্নবর্ণের হিন্দুদের বংশধর বলে মস্ত অপরাধ করেছি। এ অভিযোগ করে নানা পত্রপত্রিকায় প্রতিবাদ ছাপা হতে থাকে। আমাদের দেশে এক শীর্ষস্থানীয় কবি ছদ্মনামে 3টি প্রবন্ধ আমাকে গালাগাল করে লেখেন। প্রাথমিক শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আবুল কালাম আজাদ সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকায় আমার বিরুদ্ধে পুরো 6 মাস ধরে গালমন্দ করে নিবন্ধ লিখতে থাকেন। পরে ওই নিবন্ধগুলো পুস্তিকা আকারে প্রকাশ করে সর্বত্র বিলি করতে থাকেন। শুক্রবারে জুমার নামাজের পর সমবেত মুসল্লিদের মধ্যে তার পুস্তিকাটি বিনামূল্যে বিতরণ করে জনমতকে খেপিয়ে তোলার চেষ্টা করতে থাকেন। আজাদ সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও তার পুস্তিকাটি বিতরণ করেছিলেন। রাজ্জাক স্যারের হাতেও একটা কপি এসেছিল। আমার লেখাটিও স্যারকে দিয়েছিলাম। আমার লেখাটি সম্পর্কে স্যারের মতামত জানার চেষ্টা করিনি। আমার ধারণা ছিল কোনো একটা সময়ে স্যার তার নিজের মতামত আমাকে জানাবেন। সারা দেশে তুমুল বিতর্ক চলছে। বেশিরভাগ মানুষ আমাকে সমর্থন করছেন। যারা বিরোধিতা করছেন তাদের সংখ্যাও নেহায়েত অল্প নয়। সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো, এই লেখাটিকে উপলক্ষ করে যে কেউ একটা সামাজিক উত্তেজনা জাগিয়ে তুলতে পারে, আর সেরকম মানুষের সংখ্যা অল্প নয়। একদিন বাড়িতে যেয়ে রাজ্জাক স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি আবুল কালাম আজাদের পুস্তিকাটি কি পড়েছেন? স্যার বললেন, দেখছি। ওর মধ্যে পরনের কিছু নাই, ব্যাপারটাই নির্জলা গালাগালি। এর বেশি কিছু করণের ক্ষমতা আবুল কালামের নাই। আমার নিজের লেখাটির ওপর চোখ বুলোবার সুযোগ কি আপনার হয়েছে? স্যার বললেন, আপনার লেখাটাও পড়ছি। 1930 সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যার পর এত প্রভোকেটিভ রচনা আমি বাংলা ভাষায় আর পড়ি নাই। স্যারের মন্তব্য থেকে আমার রচনাটি তার ভালো লেগেছে কি মন্দ লেগেছে কিছুই বুঝতে পারিনি। তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটি আমার পড়া ছিল না। অতি সম্প্রতিকালে লেখাটি পড়েছি। এই রকম সাম্প্রদায়িক রচনা শরৎবাবুও লিখতে পারেন, আমার বিশ্বাস করতে অত্যন্ত কষ্ট হয়েছে। আমার লেখাটিকে কী অর্থে শরৎচন্দ্রের রচনার মতো প্রভোকেটিভ বলেছেন অদ্যাবধি জানার চেষ্টা করিনি। আজকের মতো এখানেই শেষ করছি পর্ব 2। ধন্যবাদ।